বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে রসায়ন বিজ্ঞান অংশে রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাসায়নিক বন্ধন, এই অংশ নিয়ে আজকে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখানে দ্রাব্যতা বা দ্রবণীয়তা এই বিষয়টির ওপর কিছু সংক্ষিপ্ত ধারণা ইনশাল্লাহ দেব। আমরা জানি যে আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলো এটি কোনোভাবেই পানিতে দ্রবীভূত হয় না। তো বিশেষ কোনো সমযোজী যৌগর যদি আয়নিক চরিত্র থাকে তাহলে সেটি হয়তো পানিতে দ্রবীভূত হতে পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে এই সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। এখন আমাদের এখানে যে বিষয়টি মূলত আলোচনায় আসবে সেটি হলো যে সমযোজী যৌগ কেন পানিতে দ্রবীভূত হয় না আর আয়নিকটা কেন দ্রবীভূত হয়। সমযোজী যৌগ দ্রবীভূত না হওয়ার পিছনে মূল কারণ হলো সমযোজী যৌগের মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন বলে কোনো অংশ নেই। ঠিক সেই কারণের জন্য এটি কোনোভাবেই পানিতে দ্রবীভূত হয় না। পানির মধ্যে এই ধনাত্মক এবং ঋণাত্মক একটা অপশন থাকে, সেটা কি? এটা হলো পানি হাইড্রোজেন আর অক্সিজেন সমন্বয় করে পানি তৈরি হলেও আমরা এই ইলেকট্রন হাইড্রোজেনের সাথে যে অক্সিজেন শেয়ার করছে, এই শেয়ার করা ইলেকট্রন সেটি মাঝামাঝি অবস্থান না করে এটা অক্সিজেনের দিকে ঝুঁকে গেছে। তো অক্সিজেনের দিকে ইলেকট্রনের বাড়তি অংশটা থাকার ফলে এই অক্সিজেন হয়েছে আংশিক ঋণাত্মক আর এ হয়েছে আংশিক ধনাত্মক। তার মানে এটার অর্থ এই যে আমাদের এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই অংশটা আংশিক ভাবে ধনাত্মক এবং ঋণাত্মক হয়। এখন আমরা জানি আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে সোডিয়াম এটা তোমার যেমন হলো প্লাস, ক্লোরিন এটা মাইনাস। তাহলে তুমি নিজেই দেখো এই মাইনাস আকর্ষণ করবে হলো এই যে হাইড্রোজেন গুলো, মানে হাইড্রোজেন হলো প্লাস, আর প্লাস কে তোমার আকর্ষণ করবে হলো এই মাইনাস, যেহেতু এটা মাইনাস। এইভাবেই তারা কিন্তু চারদিকে ঘিরে ধরবে। এটা যদি তুমি এই অধ্যায়ের এই বিষয়ের কোনো ভিডিও দেখো, সেখানেও তোমার সৃজনশীল অংশে এটা ডিটেলস দেখানো আছে, কিভাবে হাইড্রোজেনকে মানে সোডিয়ামকে ঘিরে ধরে আছে অথবা কিভাবে ক্লোরিনকে ঘিরে ধরে আছে, এটা কিন্তু ছবি সহ দেখে দেওয়া আছে। তুমি চ্যানেলের ভিডিও অংশে গিয়ে তুমি দেখলেই এটা পরিষ্কার দেখতে পাবা। শুধু এখান থেকে যে বিষয়টি জ্ঞান নাও সেটা হলো প্লাস এবং মাইনাস আয়ন যারা হবে তারা এই প্লাস মাইনাসের সাথে মিশে যাবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন ওখানকার ওই ছবিটা তোমার নোটে আছে, এখানে তোমার বইয়ে নাই। আর একটা বইতে আছে,
তো আমি সেটার থেকে তোমাকে একটু ছবিটা দেখে দিই, দেখে দিলে এটা ভালো বুঝবা। এখানে এই ছবিটা দেয়া নাই। তাহলে দেখো, একটু আগে তুমি যেটা দেখলে যে পানি কিভাবে তোমার ধনাত্মকের চারদিকে অক্সিজেনকে আর ঋণাত্মকের চারদিকে প্লাস হাইড্রোজেনকে ঘিরে থাকে, এটা কিছুটা হলেও বুঝতে পারছো। এবং পানি কিভাবে নিজে আংশিকভাবে প্লাস অথবা মাইনাস হয় সেটিও বুঝতে পারছো। আংশিক হওয়ার কারণ হলো এখন এই যে পানির মধ্যে এটি দ্রবীভূত হওয়ার ব্যাপারটার পর আমরা দেখব একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাসের গঠন, সিলিকন ডাইঅক্সাইড, দ্যাট মিনস আমরা যে বালি দ্বারা কাজ করি বিভিন্ন বিল্ডিং এর, এই বালি বা সিলিকা, এই সিলিকন ডাইঅক্সাইডের গঠন। আর শেষে আছে হলো তোমার এই যে হিরোক এবং কার্বনের মধ্যে মূল ঘটনা আলোচনা। এগুলোর একটা কম্পেয়ারেবল অবস্থান কিন্তু এখানে চলে আসছে। আমরা একটু দেখি এই স্ফটিক মানে কি। সোডিয়াম ক্লোরাইডের যে স্ফটিকটা এখানে দেওয়া আছে, তুমি যদি একটু লক্ষ্য করো, এই স্ফটিকের অংশে বিভিন্ন দানা আছে। এগুলো কর্নারে, বিভিন্ন কর্নারে কর্নারে অবস্থান করে। তুমি মিশ্রিত দানা দেখছো, বলো তো? কি কথা বলো। বললেন? মিশ্রিত দানা, মিশ্রি, এই যে চিনি থেকে হ্যাঁ, সেখানে দানা থাকে না? এই দানাগুলো কি হ্যাঁ, কোনটা ষড়ভুজাকার, কোনটা চতুর্ভুজাকার। ওই কোনাগুলোতে থাকে, ওই কোনাগুলোতে তোমার এই পানির অণুগুলো অবস্থান করে। পানির অণুগুলো অবস্থান করলে সেটা তখন দানা হয়, এটা স্ফটিক হয়। এই কারণের জন্য এই দানাগুলো এখানে এঁকে দেখানো হচ্ছে। এখানে তোমার ছবি, এই ছবিটা আঁকান খুবই সহজ, আবার খুবই কঠিন। আমি একটু কঠিন সহজটা তোমাকে একটু হালকা ভাবে দেখাই, তাহলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবে। যেমন দেখো, তুমি করলে কি, এটা একটা ক্যালাসের অংশ, তারপরে এটাও একটা ক্যালাসের অংশ, তারপরে তোমার এটা একটা ক্যালাসের অংশ। এভাবে তুমি যখন একটা সিস্টেমকে দাঁড় করাবা, তখন দেখবা অটোমেটিক্যালি এই এই জিনিসগুলো চলে আসবে, এই ফটাফটি গুলো। কি বুঝতে পারছো? এই দানাগুলো তখন তুমি তুমি কিন্তু আঁকায় নিতে পারবে, এবং আঁকায় নেওয়ার সময় করবা কি, একটা এরকম ফাঁকা রাখবা আর একটা এরকম গাঢ় করে দিবা। এই যে দানাগুলো বিভিন্ন কর্নারে কর্নারে অবস্থান করছে, এগুলোকে বলা হয় স্ফটিক বা দানা। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ, এখন এখানে প্রশ্ন হলো যে এই স্ফটিক গুলো থাকার ফলে সোডিয়াম ক্লোরাইড কিন্তু সহজে তোমার গলে যায় না। এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি। এর গলনাঙ্ক প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক প্রায় 1400 ওপর হবে আর কি, স্ফুটনাঙ্ক ডিগ্রি সেলসিয়াস। এখন আসল নিচেরটা, সিলিকন ডাই অক্সাইড একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। এটি কেন? তুমি সিলিকন ডাই অক্সাইডের গঠনটা যদি লক্ষ্য করো, তাহলে নিচে দেখবা সিলিকনের মাঝখানে মাঝখানে করে অক্সিজেন দেওয়া আছে। ফলে প্রত্যেকটা সিলিকন এই অক্সিজেনের সাথে বাইন্ডিং হয়ে এমন অবস্থা তৈরি করছে যে কোনো ফাঁকা ইলেকট্রন সেখানে নেই। ফলে সিলিকন ডাইঅক্সাইডের প্রত্যেকটি অংশকে ধরে বসে আছে। আর এর ফলে সিলিকন ডাইঅক্সাইডের গঠনটার ক্ষেত্রে এরকম অবস্থান তৈরি হয়, যার ফলশ্রুতিতে সিলিকন ডাইঅক্সাইড বা বালি একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ ছাড়া এটি আর কিছুই না। বুঝতে পারছো কি? হ্যাঁ, এর গলনাঙ্ক কেন বেশি? কারণ ওই যে বাইন্ডিংটা বেশি।
প্রত্যেকটা অক্সিজেন, প্রত্যেকটা তোমার এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না আপাতত নাই, মানে আচ্ছা এই এটা, বিষয়ের উপর দেখিনি তো। আচ্ছা না এগুলোর উপর তুমি কিছু ইয়ে পাবা, ওই যে 15, 16, 17 সালের মধ্যে যে নৈর্ব্যক্তিক গুলো ইয়ে প্রশ্ন আছে সেখানে তুমি এটা পাবা। না থাকলে আমি নোট দিতে পারবো, নোট আছে আমার কাছে এটা। এই যে হিরো গ্রাফাইট এটা একটু বলে দেই। হিরোকের ক্ষেত্রে এর প্রত্যেকটি স্তর, কার্বনের যে প্রত্যেকটি স্তর আরেকটি স্তরকে ধরে বসে আছে, প্রত্যেকটি পরমাণু আরেকটি পরমাণুকে ধরে বসে আছে। ফলে হিরকের ক্ষেত্রে প্রত্যেকটি কার্বন পরমাণু যেহেতু প্রত্যেকের সাথে যুক্ত হয়ে আছে, এখানে কোনো ফ্রি কার্বন পরমাণু নাই, কোনো ফ্রি ইলেকট্রন নাই। এই কারণের জন্য হিরক তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না। অপরদিকে তুমি গ্রাফাইটের গঠন যদি দেখো, গ্রাফাইটের মধ্যে গঠনটা থাকে এইরকম। আমি একটু একটু বড় করে এঁকে দেখাই এখানে, তাহলে তোমার বুঝতে সহজ হতে পারে। একটু দেখো, এই যে এই সিস্টেম গঠন আছে হলো তোমার গ্রাফাইটের এইরকম। এই যে গ্রাফাইটের ক্ষেত্রে তোমার দেখো একটা কার্বন পরমাণু তোমার তিনটা কার্বন তিন দিকে হাত মিলে বসে আছে। তাহলে তিন দিকে যে হাত মিলে বসে আছে, এই তিন দিকে তিনটা যোজনী ব্যবহার করছে, ইলেকট্রন ব্যবহার করছে, তখনও কিন্তু একটা ইলেকট্রন আর বাড়তি আছে, মানে বেশি আছে। এই যে গ্রাফাইটে এরকম স্ফটিক করার পরেও যেহেতু বাড়তি ইলেকট্রন আছে, সুতরাং এগুলো বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। এটাই এখানকার মূল কথা। এই কারণের জন্য গ্রাফাইটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু তোমার হিরকের মধ্যে দিয়ে হয় না। হিরকের ক্ষেত্রে কি হয়, ওই তিনটা করে পরমাণু পরস্পরকে ধরে আছে, তার সাথে আবার এরা আর একটা পরমাণুর সাথে আর একটার সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই স্তরগুলোর মধ্যে একটা বাইন্ডিং থাকে। এই মোটামুটি এখানকার বিষয়ের মূল কথা। বুঝতে পারছো কি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তারপরে তুমি এই অংশটা, তোমার যদি ওখানে স্ক্রিনশট দিয়ে নেওয়ার সুযোগ থাকে নিও, নাহলে আমি ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দেবো, তুমি পরে দেখে নিও। আশা করি যে তখন আরো ভালো বুঝতে পারবা। এরপরে যদি কোনো বিষয়ে যদি একটু মানে সমস্যা থেকেই যায়, পরবর্তীতে যখন পড়া বুঝাই দেবো তখন তুমি আমাকে অবশ্যই প্রশ্ন করবে, ইনশাল্লাহ আমি বুঝতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কিছু বুঝাই নিবা? না। আজকে তাহলে এই পর্যন্তই থাকা। নেক্সটে তোমার, তুমি তারপরে এগুলো ভালোভাবে দেখো। আমি কিন্তু তড়িৎ বিশ্লেষণের অংশ কিন্তু সেভাবে বুঝে দিলাম না আজকে। তড়িৎ বিশ্লেষণের বেলায় আমি একটু মুখেই বলে দিই যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো অংশ আলাদা থাকে পানির ক্ষেত্রে। হাইড্রোজেন এটা হয় হলো প্লাস, আর হাইড্রক্সিল অংশ হয় হলো মাইনাস। আর সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি তড়িৎ বিশ্লেষণ করাই, এটা তোমার অষ্টম অধ্যায়ে গিয়ে তুমি ডিটেলস করতে পারবা। সেখানে দেখা যাবে সোডিয়াম হবে কি প্লাস, আর ক্লোরিন হবে মাইনাস। আর পানির মধ্যে হাইড্রোজেন হবে প্লাস, আর অক্সিজেন হবে মাইনাস। বাই। এইগুলো দিয়ে কিন্তু পড়া আছে, এবং তোমার খালি আপাতভাবে মাথায় রাখো যে প্লাস এবং মাইনাস এই দুটো আয়নে বিভক্ত করার মধ্য দিয়ে খুব ম্যাজিক ওয়েতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করানো বোঝানো খুব সহজ হয়। তো আমি আশা করি যে পরবর্তীতে আমি এগুলো হয়তো কিছু কিছু ইনশাল্লাহ দেখাইতে পারবো, এবং সেগুলো দেখায়ও দেবো। তুমি এই অংশগুলো করবা,
করে যদি কোথাও সমস্যা মনে হয় তাহলে সেটি মার্ক করে রাখো এবং ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তাহলে আজকে কি এই পর্যন্তই রাখবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।